জেসি খুঁজতে বের হয় দলপথির পোতাকে, কারণ তাদের দরকার একজন দুর্ধর্ষ ফাইটার। কিন্তু যখন গুড্ডুর সাথে জেসির দেখা হয় তখন ঘটনাটি পুরো উল্টে যায়, কারণ গুড্ডু তো ভালো ফাইটার নয়, আর তার চরিত্রও ছিল খারাপ। এমন একটি বিগড়ে যাওয়া ছেলে কিভাবে দুর্ধর্ষ একজন ফাইটার হয়ে ওঠে সেটাই দেখব আজকের গল্পে, যার নাম গণপত। গল্পের শুরুতে আমরা দেখি কোনো একটা মহাযুদ্ধের কারণে পুরো পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল। সব মানুষ বাঁচার জন্য দেশ বিদেশে ছোটাছুটি করছিল। এরই মধ্যে মানুষ নিজেদের বসবাসের জন্য একটি স্থান খুঁজে পায়, কিন্তু বড় লোকেরা সেটিকে দখল করে নিয়ে নিজেদের আলাদা একটি শহর তৈরি করে, যেটা ছিল অনেক উন্নত মানের শহর। আর এই শহরের নাম ছিল সিলভার সিটি। তবে এই শহরে গরিবদের কোনো অস্তিত্ব ছিল না। তারা গরিবদেরকে এই শহরের বাইরেই ফেলে রাখে এবং তাদের মাঝখানে একটি বিশাল দেয়াল তুলে দেয়, যাতে গরিবেরা ধনীদের এই শহরে আসতেও না পারে। তো সেখানে গরিব লোকেদের অবস্থা এতটাই শোচনীয় ছিল যে তারা বড়লোকদের ফেলে দেওয়া ময়লা আবর্জনা এই সবই ব্যবহার করে তাদের দিন যাপন করত। তাদের না ছিল খাওয়ার কিছু, না ছিল পরার কিছু, আর তাদেরকে সব ধরনের সুবিধা থেকেও বঞ্চিত করা হয়েছিল। এছাড়াও বড়লোকেরা এই গরিবদেরকে নিজের গোলাম বানিয়ে রাখত এবং তাদেরকে দিয়ে নিজেদের ছোটখাটো কাজ করিয়ে নিত। সেই সাথে খাবারের অভাবে মানুষ একে অপরের সাথে সেই গরিবের এলাকায় লড়াই করতে থাকতো। এরপর আমরা থালাপাতি নামের একজন লোককে দেখি। থালাপাতি এই গরিবদের ভাগ্য পরিবর্তন করতে চাইছিল, আর তাই সে একটি কুস্তির রিং তৈরি করে, যাতে করে এখন থেকে এই মানুষদের যদি লড়াই করতেই হয় তাহলে এই রিং এর মধ্যেই করবে। আর এভাবেই একদিন তারা তাদের যোদ্ধাকে খুঁজে পাবে, যে কিনা সবাইকে সঠিক পথ দেখাবে এবং তাদের এই দুর্দশা দূর করবে। এরপর সত্যি সত্যি এই পবিত্র রিং এর কারণে মানুষের মধ্যকার দাঙ্গা বন্ধ হয়ে যায়, কারণ কেউ লড়াই করতে হলে এই রিং এর ভিতর এসে সবার সামনেই করত। তাই তারাও হুটহাট কারো সাথে দ্বন্দ্ব লাগা বন্ধ করে দিয়েছিল। সবকিছু ঠিক হওয়ার পথেই ছিল, কিন্তু ঠিক তখনই বড় লোকদের লিডার দালিনী এই ব্যাপারে জেনে যায়, আর সে কিছুতেই চাইছিল না যে গরিবদের মধ্যে একতা ফিরে আসুক। সে সবসময় চাইতো গরিবরা নিজেদের মধ্যেই দাঙ্গা নিয়ে মেতে থাকুক, এর ফলে তারা কখনোই উপরে উঠতে পারবে না। তাই দালিনী তার বিশেষ সঙ্গী, যার নাম জন দ্য ইংলিশম্যানকে পাঠায় এই কুস্তি খেলা বন্ধ করার জন্য। আর জনও সেখানে এসে সবকিছু নিজের দখলে নিয়ে নেয় এবং পরিস্থিতি আগের চাইতেও আরো খারাপ হতে শুরু করে। কিন্তু থালাপাতি মারা যাওয়ার আগে এটা বলে গিয়েছিল যে যেদিন এই গরিবদের দুঃখ কষ্টের সীমা ছাড়িয়ে যাবে সেদিনই এক মহা যোদ্ধার আগমন হবে, যে কিনা ধনী এবং গরিবের মধ্যকার সেই দেয়াল ভেঙে দিবে এবং সে হয়ে উঠবে সবার রক্ষক, আর তাকে সবাই গণপত আলা নামে চিনবে। আর এখনো এই গরিবদের মধ্যে দুঃখ কষ্টের পরিমাণ অনেক বেশি বেড়ে গিয়েছিল, আর হয়তো এখনই গণপতের আগমন হবে, শুধু একটু অপেক্ষার পালা। তো এরপর দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা ধনীদের শহরে বড় হওয়া একটি ছেলেকে দেখি, যার নাম ছিল গুড্ডু। গুড্ডু সেই জন দ্য ইংলিশম্যানের হয়েই কাজ করত। এখানে আমরা জানতে পারি জন জন্ম থেকেই বোবা ছিল, আর তাই সে কথা বলার জন্য নিজের গলায় একটি চিপ লাগিয়ে নিয়েছিল। তবে এই জন বেশ ক্ষমতাধর লোক ছিল। জন তার দখল করে নেয়া সেই কুস্তি রিং এর মধ্যে গরিবদের দিয়ে একে অপরের সাথে ফাইট করাতো, আর গুড্ডুও সেখান থেকে জনের জন্য বেস্ট ফাইটারদের বেছে নিত। এরপর ওই গরিব ফাইটারদের নিয়ে যাওয়া হতো ধনীদের রিং ফাইটের মধ্যে, যেখানে প্রত্যেক প্লেয়ারের উপর বাজি ধরা হতো। কিন্তু বাজি যার উপরেই ধরা হোক না কেন, ওই খেলায় সব সময় জনই জিতত, কারণ যদি বিপরীত দলের কোনো প্লেয়ার জিতে যায় তবে জন তাকে নির্মমভাবে হত্যা করত, যার ফলে সবাই প্রাণের ভয়ে জিততে চাইলেও জিততে পারত না। আর জনকে বাজিতে জেতানোর জন্য এই কাজে সাহায্য করত গুড্ডু। এভাবেই প্লেয়ারদের উপর বাজি ধরে জন কোটি কোটি টাকার মালিকে পরিণত হয়েছিল। কিন্তু এই সব টাকা সে একা ভোগ করতে পারত না, কারণ এই টাকার একটি বড় অংশ জনকে তার বিগ বস অর্থাৎ দালিনীকে দিতে হতো। তবে এই টাকা দালিনী নিজে নিতে আসতো না, প্রত্যেকবারই সে তার ডান হাত অর্থাৎ সায়নাকে পাঠাতো এই টাকা নেয়ার জন্য। তো এরপর আমরা জানতে পারি জনের একমাত্র গার্লফ্রেন্ড গুড্ডুকে পছন্দ করত। গুড্ডু আসলে অনেক মেয়েদের সাথে সময় কাটাতো, তাই তার চাচা তাকে আগে থেকেই ওয়ার্নিং দিয়েছিল এমন কোনো কিছু না করতে যাতে জন রেগে যায়। কিন্তু গুড্ডু তো শেষমেশ
জনের গার্লফ্রেন্ডের দিকেই হাত বাড়িয়েছে। তো দেখা যায় জন তার শেয়ার বাড়ানোর জন্য ডালিনের সাথে কিছু আলোচনা করতে তার সাথে দেখা করতে যায়, আর এদিকে গুড্ডুকে বলে তার গার্লফ্রেন্ডকে ক্লাবে নিয়ে যেতে। কিন্তু ওদিকে মিটিং থাকাকালীন সায়নার মাধ্যমে জন তার গার্লফ্রেন্ড এবং গুড্ডুর কুকীর্তির কথা জেনে যায়, আর তাই জন তার গার্ডদেরকে গুড্ডু এবং তার গার্লফ্রেন্ডকে মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেয়, কারণ সে এবার অনেক বেশি রাগান্বিত হয়ে গিয়েছিল। কারণ গুড্ডু এতদিন অন্যান্য মেয়েদের সাথে সময় কাটালেও আজ তার গার্লফ্রেন্ডের দিকে নজর দিয়েছে। এটা তো জন কোনোভাবেই মানতে পারছিল না। তো এইদিকে গুড্ডু নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ চেয়ে অনেক আকুতি মিনতি করতে লাগে। জনকে সে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে তার কোনোই দোষ ছিল না, কিন্তু জন তার কোনো কথাই শোনে না। আর গার্ডরাও জনের নির্দেশ মোতাবেক ওই মেয়েটিকে এবং গুড্ডুকে কবরস্থানে নিয়ে যায় এবং সেখানেই তাদেরকে জীবিত অবস্থায় দাফন করে দেয়। তবে এসব দেখে জনের এক বিশেষ সঙ্গী কেইজাদের খুব আফসোস হয়, কেননা নিজের করা কোনো এক ভুলের কারণে সে পস্তাচ্ছিল, আর সে তার এই ভুল শোধরানোর জন্য চেষ্টা করে যাচ্ছিল। সেও এতদিন যাবৎ থালাপাতির সেই কথা বিশ্বাস করে বসেছিল যে একদিন গণপত আসবে, আর সে ভেবেছিল এই গুড্ডুই হয়তো একদিন গণপত হয়ে উঠবে। কিন্তু সে ভুল ভেবেছিল। গুড্ডু কোনোভাবেই গণপত হতে পারে না, কারণ সে যদি গণপত হতো তাহলে সে অবশ্যই কোনো না কোনোভাবে বেঁচে গরিবদের কাছে ফিরে যেত, কিন্তু সেটা তো হয়নি। তাকে তো জীবন্তই মাটিতে পুঁতে ফেলা হয়েছে। তো গুড্ডুর প্রাণ বাঁচানোর আর কোনো উপায় না থাকায় কেইজাদ তার কবরের উপর একটা ফুল রেখে সেখান থেকে চলে যায়, আর এরপরই শুরু হয় প্রবল বৃষ্টি। ফলে কবরের মাটি সরে যায়, আর আশ্চর্যজনকভাবে গুড্ডু কবর থেকে বেরিয়ে আসে। কিন্তু জনের সেই গার্লফ্রেন্ড সেখানেই মারা যায়। গুড্ডু তাকে এক ঝলক দেখে সেখান থেকে সরে পড়ে। সে ওখান থেকে চলে যাওয়ার সময় একটা ঘরের ভিতরে তার লাল জ্যাকেট দেখতে পায়। তো সেইটা নিতেই সে ভেতরে ঢুকে, তখনই তার হাঁচি চলে আসে। আর এই হাঁচির শব্দ তো ওখানে থাকা কেইজাদ আর জনের ড্রাইভার দুইজনই শুনে ফেলে, আর তারা অবাক হয়ে গুড্ডুর দিকে তাকায় যে যাকে কিছুক্ষণ আগে মাটি চাপা দিয়ে আসা হয়েছে সে কিভাবে বেঁচে গেল। তাই কেইজাদ তাকে জিজ্ঞেস করে ফেলে, তুমি এখনো বেঁচে আছো কিভাবে? তখন গুড্ডু বলে, হয়তো আমার সময় এখনো আসেনি। আর এরই মধ্যে গার্ডসরা খবর পেয়ে যায়, তাই তারা আবারও গুড্ডুকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে, কিন্তু তখন কেইজাদ তাকে বাঁচিয়ে নেয়। আর সে বুঝে যায় থালাপাতি সত্যিই বলেছিল যে গণপত আসবে, আর সে এইটাও বুঝে যায় যে এই গুড্ডুই হয়তো সেই গণপত যার কথা থালাপাতি বলেছিল। সে গুড্ডুকে এগুলো বললে গুড্ডু কিছুই বুঝতে পারে না। কেইজাদ বলে, তুমি গণপত। গুড্ডু বলে, আমি গণপত কেন হব? আমি তো গুড্ডু। তখন কেইজাদ বলে, এখন তোমাকে এত কিছু বলার বা বোঝানোর সময় নেই, তুমি এখান থেকে পালিয়ে যাও, কারণ জন যদি তোমাকে আবার দেখতে পায় তাহলে সে আবারও তোমাকে মেরে ফেলার চেষ্টা করবে। তাই সে গুড্ডুকে বলে এই ধনীদের শহর ছেড়ে দেয়ালের অপর পাশে থাকা গরিবদের বস্তিতে চলে যেতে, আর সেখানে শিবা নামের একজনের কাছে গিয়ে গুড্ডুর পরিচয় গণপত আলা বলতে বলে। গুড্ডু তো থালাপাতি বা গণপত কাউকেই চিনতে পারে না, কিন্তু তাও সে কেইজাদের কথা মতো শিবার কাছে পৌঁছানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো এরপর গুড্ডু ধনীদের সেই দেয়াল পেরিয়ে গরিবদের বস্তিতে গিয়ে পৌঁছায়। তো গুড্ডু গরিবদের এই এলাকায় আসার পর দেখে সেখানেও দিন রাত ধনীরা ড্রোনের সাহায্যে ওই গরিবদের উপর নজর রাখত, তাই গুড্ডু নিজেকে লুকিয়ে লুকিয়ে রাখতে হচ্ছিল। এরপর গুড্ডু সেখানে একটি লোককে শিবার ব্যাপারে জিজ্ঞেস করে। লোকগুলো তখন অবাক হয়ে যায় এবং জানায় তারা শিবাকে চেনে না, কিন্তু এরপর তারা কাউকে ফোন করে জানিয়ে দেয় যে গুড্ডু শিবাকে খুঁজে বেড়াচ্ছে। তো এরপর গুড্ডু খাবার খেতে একটি রেস্তোরাঁয় যায়, কিন্তু পরে সে বিল পে করতে না চাইলে রেস্তোরাঁর স্টাফরা তাকে মারতে শুরু করে। এরই মধ্যে সেখানে একটি মেয়ে এসে উপস্থিত হয় এবং গুড্ডুকে জিজ্ঞেস করে যে সে কি শিবাকে খুঁজছিল। গুড্ডু বলে হ্যাঁ, সে তো শিবাকেই খুঁজছে এতক্ষণ ধরে। তখন ওই মেয়েটি সেখানকার স্টাফদের টাকা পরিশোধ করে আর গুড্ডুকে নিজের সাথে নিয়ে যেতে চায়, কিন্তু তখন ওই স্টাফরা মেয়েটিকে আজে বাজে ইঙ্গিত দিলে মেয়েটি তাদের সবাইকে মারতে শুরু করে। আর মেয়েটির এমন ফাইটিং স্কিল দেখে তো গুড্ডু নিজেও অবাক হয়ে যায়। তো এরপর মেয়েটি গুড্ডুকে নিজের সাথে নিয়ে চলে যায়। এরপর তারা বাইকে করে রওনা হয়। তো মাঝপথে মেয়েটি গুড্ডুর গলায় ছুরি ধরে এবং তার কাছে জানতে চায় যে সে আসলে কে এবং সে শিবাকে কিভাবে চিনে। উত্তরে গুড্ডু বলে কেইজাদ তাকে এখানে পাঠিয়েছে এবং সে হলো গণপত আলা,
তখন মেয়েটি জিজ্ঞেস করে সে কেইজাতকে কিভাবে চেনে। তখন গুড্ডু বলে কেইজাতকে কেন চিনব না, কেইজাতই তো আমাকে সব কিছু দেখিয়েছে, আমাকে বড় করেছে। সেই সাথে সে মেয়েটিকে সব কিছু খুলে বলে যে কিভাবে জন তাকে জীবিত দাফন করে দিয়েছিল আর কি জন্য দিয়েছিল সেগুলোও বলে। এরপর সে তাকে জানায় সে ওখান থেকেও বেঁচে এসেছে। তো এরপর মেয়েটি গুড্ডুকে বলে ঠিক আছে, এখন তোমাকে ছেড়ে দিচ্ছি। এরপর গুড্ডুকে ছেড়ে দেওয়ার পর মেয়েটি কারো সাথে কথা বলে আর তাকে জানায় যে আমি ছেলেটিকে তোমার কাছেই নিয়ে আসছি। এরপর মেয়েটি গুড্ডুকে নিয়ে আবার বাইকে করে রওনা দেয় আর তাকে নিয়ে চলে যায় গোপন একটা আস্তানায়, যেখানে আমরা অনেকগুলো লোককে ফাইটের ট্রেনিং নিতে দেখি। আর শিবাও ওই গোপন আস্তানাতেই ছিল। তবে শিবা চোখে দেখতে পেত না, কিন্তু তার ফাইটিং স্কিল দারুণ ছিল। যাই হোক, তো ওই মেয়েটি শিবাকে বলতে থাকে এই যে ছেলেটি সে দেয়ালের ওপাশ থেকে এসেছে আর সে এটাও বলেছে সে গানপাতালা। তখন শিবা অবাক হয় আর মেয়েটি শিবার হাত নিয়ে গুড্ডুর মুখে স্পর্শ করে দেখায়। কিন্তু গুড্ডু তো এই গানপাতালার কোনো অর্থই বুঝতে পারছিল না। তবে শিবা যখনই তার কথা শোনে তখনই তাকে হাত দিয়ে আরো ভালো করে বোঝার চেষ্টা করে। তখন গুড্ডু মনে মনে বলতে থাকে এই গানপাতালাটা কে, যাকে সবাই চিনে কিন্তু আমি চিনি না। যাই হোক, এরপর শিবা তাকে জিজ্ঞেস করে তোমাকে কে পাঠিয়েছে। গুড্ডু বলে কেইজাত, আর ওই মেয়েটার দিকে তাকিয়ে বলে একই প্রশ্ন বারবার। তো শিবা তাকে জিজ্ঞেস করে তুমি কি মিশন নিয়ে এসেছো। গুড্ডু বলে মিশন আবার কিসের, আমার জীবন তো ওই পারে ভালোই চলছিল, বাধ্য হয়েই আমার এখানে আসতে হয়েছে। তো এরপর গুড্ডু আশেপাশে দেখে শিবাকে বলে তোমরা এটা কেমন দুনিয়ায় থাকো, কোথায় যে এসে পড়লাম। তখন শিবা তার এসব কথায় পাত্তা না দিয়ে তাকে জিজ্ঞেস করে তোমার কি ক্ষুধা পেয়েছে। গুড্ডু বলে হ্যাঁ হ্যাঁ আমার অনেক ক্ষুধা পেয়েছে। এরপর শিবা গুড্ডুকে সেই আস্তানার নিচে নিয়ে যায় আর তাকে খাবার খেতে দেয়। এরপর সে গুড্ডুকে সবকিছু বোঝানোর চেষ্টা করে। শিবা বলে থালাপতি গুড্ডুর দাদা ছিল আর সে গরিবদের এই দুর্দশা দূর করতে কুস্তি খেলার জায়গা নির্মাণ করে। কিন্তু গুড্ডু শিবার কোনো কথাই সিরিয়াসলি নিচ্ছিল না, বরং তার কাছে সবকিছুই নিছক মজা মনে হচ্ছিল। ফলে গুড্ডুর এমন আচরণ দেখে শিবা রেগে যায় এবং নিজের কথা সম্পূর্ণ না করেই সেখান থেকে চলে যায়। তখন ওই মেয়েটি শিবাকে বোঝানোর চেষ্টা করে যে গুড্ডু যেমনই হোক না কেন সেই তাদের একমাত্র আশার আলো, তাই গুড্ডুকে তাদের ট্রেন করতে হবে আর এর মাধ্যমেই তাকে গানপাত হওয়ার যোগ্য করে তোলা যাবে। এদিকে গুড্ডু ধনীদের শহর ছেড়ে এসে এখানে কোনোভাবেই নিজেকে খাপ খাওয়াতে পারছিল না, এমনকি গানপাত হওয়ার মতো কোনো সিরিয়াসনেসও তার মধ্যে ছিল না। কিন্তু গুড্ডু ওই মেয়েটিকে পছন্দ করতে শুরু করে। তার তো এমনিতেও আগে থেকেই মেয়ে পছন্দ। যাই হোক, আর এর মধ্যেই ধীরে ধীরে তার প্রশিক্ষণও চলতে থাকে। সেই সাথে সে একটা ভালো কাজও করে। সে এই গরিবদের মধ্যে একটা পরিবর্তন আনে, যা হলো এই গরিব মানুষদের মুখে হাসি ফোটানো, যা এতদিন তারা ভুলে গিয়েছিল। কারণ এত দুঃখ দুর্দশার মধ্যে জীবনযাপন করতে করতে তারা হাসতেই ভুলে গিয়েছিল। আর এই সব কিছুর মধ্যেই জেসি আর গুড্ডুর মধ্যে ধীরে ধীরে ভালো লাগা কাজ করতে শুরু করে। জেসিও গুড্ডুর মতো তাকে ভালোবাসতে শুরু করে দেয়। একদিকে তাদের ট্রেনিং চলতে থাকে আর একদিকে গুড্ডু আর জেসির প্রেম চলতে থাকে। তো এরকমই একদিন তারা দুজন যখন পাহাড়ের উপর ছিল তখন কেউ একজন তাদের দিকে শুট করে আর সেটা এসে গুড্ডুর গায়ে লাগে। গুড্ডু আসলে জেসিকে সরিয়ে দিয়ে নিজেই সামনে চলে এসেছিল আর সে একদিকে পড়ে যায়। তখন জেসি বলে আমার জন্য মরতেও রাজি ছিলে। গুড্ডু তখন চোখ বন্ধ করে বলতে থাকে আমি জানতাম জান্নাতেও আমাদের একসাথেই দেখা হবে। তখন জেসি তার কাছে যায় আর গুলিটা হাতে নিয়ে বলে এটা একটা ফেক গুলি ছিল, ঠিক আছে। এই বলে সে চলে যায়। আসলে ওই গুলিটা করেছিল ওখানে যারা ট্রেনিং করতে থাকে তাদের মধ্যে কেউ একজন। তারা এটা তাদের ট্রেনিং এর খাতিরেই ব্যবহার করছিল। যাই হোক, এরপর তাদের আস্তানায় ফিরে আসে গুড্ডু আর জেসি। গুড্ডুর বুকে আঘাত লাগায় সে শুয়েছিল আর জেসি এসে তার বুকে কোনো কিছুর একটা দিয়ে শেক দিচ্ছিল যাতে তার ব্যথা দ্রুত সেরে ওঠে। তখনই গুড্ডু খেয়াল করে জেসির হাতে কিছু একটা লেখা আছে। তখন সে জিজ্ঞেস করে এটার মানে কি। তখন জেসি তাকে জানায় এর মানে হলো আমি যে কোনো একদিন তোমাকে ঠিকই খুঁজে বের করব। তখন সে তার মায়ের ছবি দেখায়। তার মার জন্যই সে এমন কথা লিখে রেখেছিল তার হাতে, কারণ তার মাও গুড্ডুর মতো দেয়ালের ওপারে গিয়েছিল ধনীদের শহরে। কিন্তু এরপর সে আর ফিরে আসেনি। সে কোথায় আছে কেমন আছে কিছুই জেসি জানে না। এই বলে জেসি কাঁদতে থাকে। তখন গুড্ডু উঠে তার কাছে আসে আর বলে কান্না করছো কেন, এখন আমি চলে
এসেছি না, দেখবে সব ঠিক হয়ে যাবে। তো এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখি জনের অবস্থা এখন দিন দিন শোচনীয় হয়ে উঠছিল, কারণ একমাত্র গুড্ডুই ছিল যার সাহায্যে জন ওই রিং ফাইটার গুলোর বাজি জিততে পারত। কিন্তু এখন আর গুড্ডু না থাকায় সে প্রত্যেকটি বাজি হেরে যাচ্ছিল, যার ফলে দালিনীর কাছে তার ঋণের বোঝা বেড়েই চলেছিল। এদিকে গুড্ডু সেই মেয়েটি অর্থাৎ জেসির সাথে কোথাও যাচ্ছিল, আর ঠিক তখনই তাবাই নামের একজন লোক তার দলবল নিয়ে গুড্ডুদের ঘিরে ফেলে এবং জেসিকে তুলে নিয়ে যেতে চায়। জেসি নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করেও পারে না। তখন গুড্ডু তাকে বাঁচাতে এগিয়ে এলে তাবাই এবং তার লোকজন গুড্ডুকে বেধড়ক মারতে থাকে, আর এক পর্যায়ে তারা জেসিকে তুলে নিয়ে চলে যায়। এরপর গুড্ডু শিবাকে এই ব্যাপারে জানালেও সে চুপ করে থাকে। শিবা বলে এই শহরে শুধুমাত্র শক্তিশালীরাই টিকে থাকতে পারে, দুর্বলদের জন্য এই শহরে কোনো স্থান নেই। তাই যদি সে জেসিকে ফিরে পেতে চায় তবে যেন সে নিজের শক্তি প্রয়োগ করে আর তাকে তাবাইয়ের হাত থেকে উদ্ধার করে আনে। এই কথা শুনে গুড্ডু জেসিকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে, কিন্তু তখন শিবা গুড্ডুকে সতর্ক করে দেয়। তাকে শিবা এইটা বলে দেয় যে ওই তাবাইয়ের এলাকায় কেউ চাইলেই টিকে থাকতে পারে না। কিন্তু গুড্ডু এইসব কোনো কথাই শোনে না। সে জেসিকে বাঁচানোর জন্য রওনা হয়ে যায়। এরপর গুড্ডু জেসিকে খুঁজতে খুঁজতে একটি স্থানে গিয়ে পৌঁছায় যেখানে সেই তাবাই একজন লোকের সাথে কুস্তি লড়ছিল এবং তাবাই খুব সহজেই ওই লোকটিকে হারিয়ে দেয়। আর তখন সবাই তাবাইয়ের জয় জয়কার করতে থাকে। ওই স্থানে জেসিও উপস্থিত ছিল। গুড্ডু তখন জেসিকে দেখতে পেয়ে নিজের হাত উঁচু করলে সবাই ভাবে সেও হয়তো তাবাইয়ের সাথে কুস্তি লড়তে চায়, এই জন্যই হাত উপরে তুলেছে। ফলে সবাই এক প্রকার জোর করেই তাকে রিংয়ের ভেতরে ঢুকিয়ে দেয়। আর এরপর তাবাই গুড্ডুকে ইচ্ছা মতো মারতে থাকে, আর গুড্ডু তাবাইয়ের কিছুই করতে পারে না। এরপর মার খেয়ে গুড্ডু খালি হাতে শিবার কাছে ফিরে আসে। তখন শিবা তাকে নিয়ে মজা করতে শুরু করে। তখন গুড্ডু বলে সে মার খেতে নয় বরং শিখতে গিয়েছিল। গুড্ডুর খুব ভালো একটি গুণ ছিল যে সে প্রতিপক্ষের ফাইটিং স্কিল দেখেই বলে দিতে পারত যে তার দুর্বলতা কি। এছাড়াও ওই প্রতিপক্ষের কোন কোন স্থান দুর্বল এবং ঠিক কখন এবং কোথায় অ্যাটাক করলে প্রতিপক্ষকে হারানো যেতে পারে সে সম্পর্কেও তার খুব ভালো জ্ঞান ছিল। আর এই সব কিছু সে শিবাকে বলে যে তাবাইয়ের সাথে ফাইট করার মাধ্যমে গুড্ডু তার দুর্বলতা এবং তাকে হারানোর কৌশল জেনে গিয়েছে। এখন তাকে কিভাবে হারাতে হবে সেটা গুড্ডু ভালো করেই জানে। তো গুড্ডুর এমন স্কিল দেখে শিবা বেশ অবাক হয়, কিন্তু শিবা বলে শুধুমাত্র ভালোবাসার মানুষকে হারিয়ে গুড্ডুর এত জ্ঞান বেড়ে গিয়েছে, অথচ তার নিজের লোকেরা যে এত বছর যাবৎ কত কিছু হারিয়েছে সেদিকে গুড্ডুর কোনো খেয়ালই নেই। ফলে তখন গুড্ডু নিজের ভুল বুঝতে পারে এবং সে বাকি ঘটনা সম্পর্কে তার কাছে বিস্তারিত জানতে চায়। এরপর শিবা বলতে শুরু করে যে গুড্ডুর দাদা থালাপাতি একজন মহারিষি ছিলেন, তার করা প্রায় সব ভবিষ্যৎ বাণী সত্য প্রমাণিত হয়েছে, আর তিনি গরিব দুঃখীদের দুর্দশা দূর করতেই এই কুস্তি খেলার আয়োজন করেছিলেন। সবাই ভেবেছিল থালাপাতির ছেলে হয়তো সেই মহাযোদ্ধা হবে যে ওই ধনী এবং গরিবের মধ্যকার দেয়াল ভেঙে ফেলবে। কিন্তু এরপর একদিন হঠাৎই থালাপাতি মারা যায়, আর মৃত্যুর আগে সে তার ছেলে এবং ছেলের বউকে বলে যায় তারা যেন তাদের সন্তানের বিশেষভাবে খেয়াল রাখে, কেননা তাদের এই বংশধরই একদিন সেই মহাযোদ্ধা হয়ে উঠবে। কিন্তু এরপর এক বিশ্বাসঘাতক ওই ধনীদেরকে এই কুস্তি খেলার ব্যাপারে জানিয়ে দেয়, আর সেই বিশ্বাসঘাতক আর কেউ নয় বরং কেইজাত ছিল। আর কেইজাত মূলত তার করা এই ভুলেরই প্রায়শ্চিত্ত করতে চাইছিল, আর সেই প্রায়শ্চিত্ত হিসেবে সে গুড্ডুর মধ্যে গানপাতকে খুঁজে পেতে চেয়েছিল, যাতে পরবর্তীতে গুড্ডু ওই গরিব দুঃখীদের দুর্দশা দূর করতে পারে। এই জন্যই সে গুড্ডুকে ধনীদের ওই শহরে নিয়ে গিয়েছিল। তো এরপর দালিনীর নির্দেশে জন সেই কুস্তির রিং নিজের দখলে নিয়ে নেয়, আর এমনটা করতে গিয়ে তারা অনেক গরিবকে মেরে ফেলে, যাদের মধ্যে গুড্ডুর মাও উপস্থিত ছিল। এরপর থেকেই গরিবদের দুঃখ আরো বেড়ে যায়। যেই খেলার মাধ্যমে তারা নিজেদের যোদ্ধাকে খুঁজে পেতে চেয়েছিল এবং ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিল, সেই খেলাই এখন তাদের মৃত্যুর কারণ হয়ে উঠেছিল। ধনীরা ঘোড়দৌড় প্রতিযোগিতার মতো ফাইটারদের উপর বাজি ধরতে শুরু করে, যার ফলে ধনীরা আরো বেশি ধনী হতে শুরু করে আর গরিবদের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। আর তখন থেকেই এখানকার মানুষ সেই গানপাতের পথ চেয়ে অপেক্ষা করে বসে আছে। এই সব কিছু শুনে ফাইনালি গুড্ডু সিরিয়াস হয়
এবং আগামীকাল ভোর 4টা থেকে সে নিজের ট্রেনিং শুরু করার কথা বলে। আর সেই অনুযায়ী পরদিন থেকেই গুড্ডু ট্রেনিং শুরু করে, যা তার জন্য বেশ কষ্টদায়ক ছিল। আর এই ট্রেনিংয়ে শিবা এবং অন্য একটি ছেলে গুড্ডুর সাহায্য করছিল। গুড্ডু প্রথমে ট্রেনিং করতে গিয়ে বেশ হিমশিম খায়, কিন্তু ধীরে ধীরে সে সব কিছু আয়ত্ত করতে শুরু করে এবং খুব অল্প সময়ের মধ্যেই সে বেশ পারদর্শী হয়ে ওঠে। ফলে এরপর সবাই গুড্ডুর জয় জয়কার করতে শুরু করে দেয় এবং গুড্ডু নিজেও অনেক খুশি হয়। কিন্তু শিবা তখনও খুশি ছিল না। তো গুড্ডু এবার জেসিকে উদ্ধার করার কথা বললে শিবা তাকে বলে লড়াই করা শেখা এবং লড়াই করা এক বিষয় নয়, আর তার ট্রেনিং এখনো সম্পূর্ণ হয়নি, তার এখনো একটি বড় পরীক্ষা দেয়া বাকি। তো এরপর শিবা গুড্ডুকে সাথে নিয়ে সেই রেস্তোরাঁতে আসে যেখানে গুড্ডু এই শহরে প্রথমবার আসার পরে গিয়েছিল। আর সেখানে গিয়ে এবার শিবা সেই একই কাজ করে যা গুড্ডু করেছিল, অর্থাৎ শিবা বিলের কাগজটি ছিঁড়ে ফেলে এবং বিল পে করতে অসম্মতি জানায়। ফলে রেস্তোরাঁর স্টাফরা আবারও ক্ষেপে ওঠে এবং গুড্ডুকে মারতে উদ্যত হয়। কিন্তু এবার গুড্ডু তাদের হাতে আর মার খায় না, উল্টো গুড্ডু তাদেরকে মেরে অবস্থাই খারাপ করে দেয়। এরপর মারামারি শেষে শিবা বলে এবার গুড্ডু ট্রেনিং কমপ্লিট হয়েছে, তাই সে এবার জেসিকে উদ্ধার করতে যেতে পারে। এই কথা শুনে তখন গুড্ডুও বলে যে আজ থেকে গুড্ডুর চ্যাপ্টার বন্ধ, আর আজ থেকেই শুরু হলো গণপথের চ্যাপ্টার। এরপর গুড্ডু আবারও তাবাইয়ের এলাকায় যায়, আর এবার তাকে কেউ জোর করে নয়, বরং সে নিজের ইচ্ছাতেই রিংয়ে প্রবেশ করে তাবাইয়ের সাথে ফাইট করার জন্য। তখন আমরা দেখি জেসিকে তাবাইয়ের তুলে নিয়ে যাওয়া এবং বন্দি করে রাখা, এই সব কিছুই জেসি এবং শিবার প্ল্যান ছিল, যাতে তারা গুড্ডুকে সঠিক পথে আনতে পারে এবং ট্রেনিং এর মাধ্যমে গানপাত হওয়ার যোগ্য করে তুলতে পারে। তাই জেসি নিজেই ফোন করে তাবাইকে তার এই প্ল্যান সম্পর্কে বলে এবং তাকে তুলে নিয়ে যেতে বলে। প্রথমে শিবা জেসির এই প্ল্যানে রাজি হয় না, কারণ তাবাইয়ের এলাকায় জেসির একা বন্দী হয়ে থাকা বিপজ্জনক হতে পারত। কিন্তু গুড্ডুর জন্য জেসি এই রিস্ক নিতে রাজি ছিল, কারণ সে জানত গুড্ডু গরিবদের জন্য না হলেও তার জন্য সব কিছু করতে পারবে। আর এখন তাদের প্ল্যান সফল হয়েছে এবং গুড্ডু সত্যিই গানপাত হওয়ার যোগ্য হয়েছে কিনা তা তাবাইয়ের সাথে গুড্ডুর এই ফাইটই প্রমাণ করে দিবে। এরপর তাবাই এবং গুড্ডুর ফাইট শুরু হয়, যেখানে প্রথমে গুড্ডু তাবাইয়ের কিছুই করতে পারে না, বরং সে সমানে শুধু মার খেয়েই যাচ্ছিল। কিন্তু এরপরই গুড্ডু তার আসল শক্তি প্রয়োগ করতে শুরু করে এবং তাবাইয়ের সাথে তার তুমুল ফাইট হয়। এক পর্যায়ে যখন গুড্ডু সত্যি সত্যি তাবাইকে ফাইটে হারিয়ে দেয়, তখন জেসি এবং শিবার মুখে হাসি ফুটে ওঠে। তারা বুঝে যায় সত্যিই গুড্ডু তাদের গানপাত, আর এখন এই গানপাথই গরিব ও ধনীর মধ্যকার সেই দেয়াল ভেঙে চুরমার করে দিবে। সেই সাথে জেসি শিবাকে এবার আসল সত্যিটা গানপাতকে বলে দিতে বলে যে শিবাই হলো গুড্ডুর আসল বাবা, অর্থাৎ থালাপাতি শিবার বাবা ছিল। সেই সময় থালাপাতি নিজেই শিবা এবং মীরা অর্থাৎ গুড্ডুর মায়ের বিয়ে দিয়েছিল, কিন্তু ধনীদের ওই কুস্তি খেলা দখলে নেওয়ার সময় গুড্ডুর মা মারা যায়, আর এই ব্যাপারে গুড্ডু তখনও কিছুই জানত না। এদিকে গুড্ডু তাবাইকে হারিয়ে দেয় সবাই গুড্ডুর নাম নিয়ে জয়ধ্বনি দিতে শুরু করে, কিন্তু তখনই সেখানে জন এবং তার দলের লোকেরা এসে হাজির হয় এবং তারা গুড্ডুকে দেখে ফেলে। জনের সঙ্গীরা গুড্ডুকে গুলি করতে চাইলে জন তাদেরকে এমনটা করতে নিষেধ করে। এদিকে জেসিও গুড্ডুকে ভালোবাসার কথা প্রকাশ করে দেয়, কিন্তু এরপর জনও গুড্ডুকে দেখে হাততালি দিতে শুরু করে। তখন গুড্ডু তার দিকে এগিয়ে যায়, আর এক পর্যায়ে জন গুড্ডুকে জড়িয়ে ধরে, আর এর মাধ্যমে গুড্ডু শিবার সাথে প্রতারণা করে এবং জনের সাথে সেখান থেকে চলে যায়। জেসি গুড্ডুকে আটকানোর জন্য তাদের পিছনে যায়, কিন্তু তার আগেই গুড্ডু জনের সাথে সেখান থেকে চলে গিয়েছিল। গুড্ডু এভাবে তাদেরকে ছেড়ে চলে যাওয়ায় জেসি অনেক কষ্ট পায়। সে গুড্ডুর সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথাই ভাবতে থাকে, আর শিবা রাগে ক্ষোভে গুড্ডুর সব জিনিসপত্র আগুনে পুড়িয়ে দেয় এবং বলে তাদের গানপাত চলে গিয়েছে, এরপর আর কেউ কোনোদিন তাদেরকে এই দুর্দশা থেকে উদ্ধার করতে আসবে না। এদিকে গুড্ডু জানতে পারে কেইজাত অনেক আগেই জনকে বলে দিয়েছিল যে গুড্ডু জীবিত আছে। এই কথা শুনে জন তখনই কেইজাতকে মেরে ফেলে, কারণ জন বিশ্বাসঘাতকতা একদমই পছন্দ করত না। আর যেহেতু কেইজাত জনের কথা অমান্য করেছিল, তাই তার এই শাস্তি পাওয়া নিশ্চিত ছিল। এরপর গুড্ডু জনের সাথে দেখা করতে যায় এবং তার সাথে ডিল করার কথা বলে, কারণ জন অলরেডি দালিনীর ঋণের বোঝা কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল।
সেই সাথে সে ফাইটে ধরা কোনো বাজিও জিততে পারছিল না। আর যদি জন সময় মতো দালিনীর ঋণ পরিশোধ না করতে পারে তবে জনের মৃত্যু নিশ্চিত। আর এখন গুড্ডু নিজেও জানতো যে সে একজন খুব ভালো ফাইটার হয়ে উঠেছে, তাই এখন সে চাইলেই সেই ধনীদের কুস্তি লড়ে খুব সহজেই জিততে পারবে। আর যেহেতু জনের উদ্দেশ্য ছিল প্রচুর টাকার মালিক হওয়া, তাই সে জনকে একসাথে মিলে বিজনেস করার কথা বলে। আসলে জন কিন্তু গুড্ডুকে নিজের স্বার্থের জন্যই আবার বুকে জড়িয়ে ধরেছিল, কারণ গুড্ডু চলে যাওয়ার পর তার শুধু লসই হচ্ছিল। এখন তাকে এই বিপদ থেকে একমাত্র গুড্ডুই বাঁচাতে পারত। সেই জন্যই গুড্ডু এত কিছু করার পরও সে গুড্ডুকে মাফ করে দেয় আর তার সাথে নিয়ে আসে। তো এদিকে গুড্ডু তাকে বলে এইবার গুড্ডু তার গোলাম হয়ে আর থাকবে না, বরং সে জনের সাথে পার্টনারশিপ করতে চাইছিল। কিন্তু তার আগে সে একজনকে ধন্যবাদ জানাতে চায়, আর তাই গুড্ডু শিবার কাছে ফিরে যায়। গুড্ডু শিবা এবং জেসিকে তার সাথে সিলভার সিটিতে নিয়ে যেতে চায়, যাতে করে তাদেরকে আর এই কষ্টের জীবন কাটাতে না হয়। কিন্তু শিবা তার প্রস্তাবে কিছুতেই রাজি হয় না এবং বলে সে কষ্ট করে একজন ফাইটার নয়, বরং রাক্ষস তৈরি করেছে, আর এই রাক্ষসকে সে নিজের হাতেই শেষ করে দিবে। এই কথা বলে শিবা গুড্ডুর সাথে ফাইট করতে শুরু করে। আর গুড্ডু নিজের গুরু, যে কিনা তাকে এত শক্তিশালী ফাইটার করে তুলেছে, তাকেই পাল্টা আঘাত করতে থাকে। এক পর্যায়ে শিবা হেরে গেলে তখন জেসি গুড্ডুর উপর অ্যাটাক করে। সেই সাথে ওই ছেলেটিও যোগ দেয়, যে কিনা শিবার সাথে মিলে গুড্ডুর ট্রেনিং এ সহায়তা করেছিল। কিন্তু গুড্ডু কারো বাধাই মানে না, বরং সে জেসিকেও সমানভাবে আঘাত করতে থাকে, যা দেখে জেসি অবাক হয়ে যায় এবং বুঝতে পারে গুড্ডু তাকে কখনোই ভালোবাসেনি। আর এভাবেই সবাইকে মেরে গুড্ডু সেখান থেকে চলে যায়। ফলে জেসি আরো বেশি কষ্ট পেতে শুরু করে। আর তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে জেসি নিজে শিবাকে বলছিল যে গুড্ডুর ফাইটার হওয়ার জন্য তার সমস্ত সত্যিটা জানা দরকার। তাদের গুড্ডুকে বলে দেওয়া উচিত যে শিবাই তার আসল বাবা এবং সে এখনো জীবিত রয়েছে। কিন্তু তখন শিবা তা মানতে চায় না। তখন জেসি বলে একজন সন্তানের কাছে তার মা বাবার গুরুত্ব সব থেকে বেশি হয়। যেভাবে জেসি তার নিখোঁজ হয়ে যাওয়া মায়ের জন্য গত 14 বছর যাবৎ অপেক্ষা করে যাচ্ছে এই আশা নিয়ে যে হয়তো একদিন জেসি তাকে ফিরে পাবে, ঠিক সেইভাবেই গুড্ডুও যখন জানতে পারবে যে তাকে তার বাবার জন্য এই লড়াই লড়তে হবে, তখন সেও একজন ভালো ফাইটার হয়ে উঠতে পারবে। আজ গুড্ডু সত্যি একজন ভালো ফাইটার হয়ে উঠেছে, কিন্তু সে শুধু নিজের কথাই ভাবছে, অন্য কারো জন্য তার কোনো দুশ্চিন্তাই ছিল না। একদিকে গুড্ডু তার ধনী জীবনে আনন্দ ফুর্তি করতেই ব্যস্ত ছিল, আর অন্যদিকে জেসি শেষ হয়ে যাচ্ছিল। তবে এবার জেসি আর বসে থাকে না, সে এবার নিজেই গুড্ডুর সাথে দেখা করতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। শিবা জেসিকে সেখানে যেতে নিষেধ করে, কেননা যে একবার ওই সিলভার সিটিতে প্রবেশ করে তার ফিরে আসা অসম্ভব হয়ে যায়। কিন্তু জেসি শিবার কোনো কথাই শোনে না, বরং এবার সেই ছেলেটি অর্থাৎ আফরান, যে কিনা গুড্ডুর ট্রেনিং এ সমানভাবে সাহায্য করেছিল, সেও জেসির সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তারা অনেক কষ্টে সিলভার সিটির সেই দেয়াল পার হয় আর ভেতরে প্রবেশ করে, কিন্তু সেখানে ধনীদের বিমান এবং ড্রোন তাদের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। জেসি এবং আফরান নিজেদের বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু তা সত্ত্বেও শেষ পর্যন্ত আফরান এই অ্যাটাকের কারণে মারা যায়। এরপর জেসি একাই কোনো রকমে গুড্ডুর কাছে গিয়ে পৌঁছায়, তাকে সত্যিটা জানানোর জন্য যে তার বাবা এখনো জীবিত রয়েছে এবং সে আর কেউ নয় বরং শিবা নিজেই। কিন্তু জেসি সত্যিটা বলতে পারার আগেই সেখানে জন এসে উপস্থিত হয়। জেসি জনের সামনে এইসব কথা বলতে পারত না, তাই সে গুড্ডুর কাছে 2 মিনিট সময় চায় কথা বলার জন্য, কিন্তু গুড্ডু তাতেও রাজি হয় না। তখন জেসি গুড্ডুকে এটাও বলে দেয় যে এই ধনীরা আফরানকেও মেরে ফেলেছে, কিন্তু তাতেও গুড্ডুর মন গলে না। ফলে গুড্ডুর এমন নিষ্ঠুরতা দেখে জেসি বলে সে গুড্ডুকে ভালোবেসে অনেক ভুল করে ফেলেছে। আর এরপর কয়েকজন গার্ড জেসিকে ধরে ফেলে এবং একটি ইনজেকশন দিয়ে তাকে অজ্ঞান করে দেয়। পরবর্তী দৃশ্যে সায়না জনের সাথে দেখা করতে আসে। জন দালিনীর কাছ থেকে ধার করা টাকা নিজের ইচ্ছা মতো উড়াচ্ছিল, আর তাই সায়না তাকে সতর্ক করে দেয়
যে দিওয়ালিতে যে ফাইটিং কম্পিটিশন হতে যাচ্ছে তাতে যদি জনের টিম হেরে যায় এবং সে দালিনীর ঋণ পরিশোধ করতে না পারে তাহলে কিন্তু জন আর প্রাণে বাঁচবে না। এরপর গুড্ডু সায়নার সাথে এই ব্যাপারে আলোচনা করতে চায়, কিন্তু সে গুড্ডুকে অ্যাসিস্ট্যান্ট বলে অপমান করে। তখন গুড্ডু বলে সে কোনো সামান্য অ্যাসিস্ট্যান্ট নয়, বরং সে হলো সেই ফাইটার যে দালিনীকে জ্যাকপট এনে দিতে পারবে এবং সে তার ফাইটের দ্বারা সবার ফেভারিটে পরিণত হয়ে দেখাবে। তখন সায়না আগে গুড্ডুকে এমনটা করে দেখাতে বলে, আর যদি গুড্ডু আসলেই সবার ফেভারিট ফাইটারে পরিণত হতে পারে তবেই সায়না তার সাথে এইসব ব্যাপারে মিটিং করবে। এরপর একটি বড় কুস্তি ম্যাচের আয়োজন করা হয়, যেখানে গুড্ডু প্রথমবারের মতো ধনী ফাইটারদের মুখোমুখি হতে চলেছে। এরপর সেই ফাইটের প্রথম রাউন্ড শুরু হয়। এই ফাইট প্রতিযোগিতায় ধনীরা তাদের সব থেকে বড় এবং শক্তিশালী ফাইটারদের নামে বাজি ধরে, আর এখানে জনও গুড্ডুর নামে অনেক বড় বাজি ধরেছিল। তাই গুড্ডুকে যে করেই হোক এই ম্যাচে জিততে হবে, কিন্তু তা এতটাও সহজ ছিল না, কারণ এই প্রতিযোগিতায় গুড্ডুর বিপক্ষ দলের ফাইটাররাও অনেক বেশি শক্তিশালী ছিল। এরপর প্রথম রাউন্ডের ফাইট শুরু হলে প্রথমে গুড্ডু ওই ফাইটারের সাথে সমান সমান ভাবে লড়াই করতে থাকে, কিন্তু এক পর্যায়ে গিয়ে গুড্ডু হেরে যাচ্ছিল। তখন সে চোখ বন্ধ করে এবং শিবার কথা মনে করে, যেই শিবা ট্রেনিং এর সময় তাকে বলেছিল যে গুড্ডু মন থেকে ফাইট করে না, আর তাই সে বারবার হেরে যায়। তখন গুড্ডু বলে যে সে মন থেকে ফাইট করতে পারে না ঠিকই, তবে মন থেকে খুব ভালো ডান্স করতে পারে। আর তখন শিবা তাকে ডান্স করতে করতেই ফাইট করতে বলে, আর এখন গুড্ডু শিবার শেখানো সেই টেকনিক অবলম্বন করে, আর সে হঠাৎ করেই ডান্স করতে শুরু করে দেয় এবং সেই সাথে বিপরীত টিমের ফাইটারকেও মারতে থাকে। আর এভাবেই গুড্ডু ম্যাচের প্রথম রাউন্ড জিতে যায়। জনও এতে বেশ খুশি হয় এবং গুড্ডুকে মনে করিয়ে দেয় যে তাদের এই ম্যাচ যে করেই হোক জিততে হবে, কেননা এই ম্যাচের টাকা থেকেই তাদেরকে দালিনীর সব ঋণ শোধ করতে হবে। কিন্তু তখন গুড্ডু বলে তাদের নয়, বরং জনের একারই এই ঋণ শোধ করতে হবে। এরপর দ্বিতীয় রাউন্ডের ফাইট শুরু হয়, আর এবারের প্রতিপক্ষ আগের বারের চাইতেও অনেক বেশি শক্তিশালী ছিল। কিন্তু ফাইট শুরু হলে অল্প সময়ের মধ্যেই গুড্ডু সহজেই ওই ফাইটারকে হারিয়ে দেয় এবং দ্বিতীয় রাউন্ডও সে জিতে যায়। আর এভাবেই গুড্ডু সম্পূর্ণ ম্যাচ জিতে ফেলে এবং সবার ফেভারিট ফাইটারে পরিণত হয়। তো ম্যাচ শেষে গুড্ডু জেসির সাথে দেখা করতে যায়, যাকে জনের লোকেরা বন্দি করে রেখেছিল। কিন্তু সেখানে গিয়ে গুড্ডু জেসির কোনো কথা তো শোনেই না, বরং সে জেসি এবং শিবাকে ছোট লোক বলে অপমান করতে থাকে। আর সেখানে গুড্ডুর এমন আচরণ দেখে আমরা বুঝতে পারি তার ওই গরিবদের সাহায্য করার কোনো ইচ্ছাই ছিল না, বরং সে শুধু নিজে টাকা উপার্জন করা এবং আরামে জীবনযাপন করার পরিকল্পনা করছিল। তো এরপর গুড্ডু জন এবং সায়নাকে নিয়ে একটি প্ল্যান তৈরি করার কথা বলে, কিন্তু এবারও সায়না গুড্ডুকে অবহেলা করতে শুরু করে। তখন গুড্ডু তাকে মনে করিয়ে দেয় যে এখন সে সবার ফেভারিট ফাইটারে পরিণত হয়ে দেখিয়েছে, ফলে এবার না চাইতেও সায়নাকে তার কথা শুনতে হয়, কারণ সেই বলেছিল গুড্ডু যদি সবার ফেভারিট ফাইটারে পরিণত হতে পারে তখনই সে তার সাথে কথা বলবে এবং যে কোনো ডিল করতে রাজি হবে। তো গুড্ডু তাদেরকে পরবর্তী ম্যাচে গরিবদেরও বাজি ধরার সুযোগ দিতে বলে, কিন্তু জন এই প্রস্তাব সাথে সাথেই নাকচ করে দেয়, কারণ দালিনী এমনটা কখনোই হতে দিবে না। কিন্তু তখন গুড্ডু বলে এটাই তো তাদের জন্য সুযোগ, তারা চাইলে আগের সব ম্যাচের চাইতেও বেশি টাকা উপার্জন করতে পারবে। কিন্তু তখন সায়না বলে গরিবদের কাছে তো বাজি ধরার জন্য কোনো টাকাই নেই, আর তারা কেনই বা গুড্ডুর কথা মেনে নিয়ে বাজি ধরবে। উত্তরে গুড্ডু বলে লোভে পড়লে গরিবরা নিজেদের সমস্ত সঞ্চয় এবং স্বর্ণালঙ্কারও বাজিতে লাগিয়ে দিতে পারে, কারণ তাদের উদ্দেশ্যই হলো টাকা উপার্জন করা। আর গরিবরা গুড্ডুর উপর একটু হলেও ভরসা করবে, কারণ সে কয়দিনের জন্য হলেও গরিবদের এলাকায় থেকে এসেছে, আর সে যেভাবে প্রশিক্ষণ নিয়েছে তাই তারা ভালো করেই জানে গুড্ডু অনেক ভালো ফাইটার, আর সে এই ফাইটে হারবে না। তাই তাদেরকে সুযোগ দিলে তারা তাদের সব সঞ্চয় দিয়ে হলেও গুড্ডুর উপর বাজি ধরবে। আর অন্যদিকে জন গুড্ডুর বিপরীতে থাকা ফাইটারের নামে বিশাল অঙ্কের বাজি ধরবে, আর শেষে গিয়ে গুড্ডু ইচ্ছা করেই ম্যাচ হেরে যাবে, ফলে জন বাজিতে জিতে যাবে, আর এতে করে গরিবদের সব টাকা তাদের হয়ে যাবে। আর এরপর থেকে গরিব এবং ধনীর মাঝখানে কোনো দেয়ালের প্রয়োজনই হবে না, কারণ নিজেদের শেষ সম্বল ধ্বংস করে দিয়ে যখন তাদের আর খাবারটুকুও জুটবে না তখন তারা অনাহারে থেকেই মারা যাবে। তো গুড্ডুর এই প্রস্তাবে সায়না এবং জনও রাজি হয়ে যায়।
আর সত্যি সত্যি গরিবেরা তাদের কাছে থাকা শেষ সম্বলটুকু দিয়ে গুড্ডুর নামে বাজি ধরে। এরপর সকল গরিবরা মিলে টিভি স্ক্রিনে ম্যাচের ফাইট দেখতে থাকে, যেখানে শিবা এবং জেসিও উপস্থিত ছিল। আর এটি ছিল এখন পর্যন্ত সিলভার সিটিতে হওয়া সব থেকে বড় ফাইট ম্যাচ, কারণ এই ম্যাচে যেই পরিমাণ টাকা বাজি ধরা হয়েছিল তা আর কখনো করা হয়নি। আর এই ম্যাচে সিলভার সিটির সব থেকে শক্তিশালী দুজন ফাইটার একে অপরের মুখোমুখি হতে চলেছে। আর এই ম্যাচে গুড্ডুর বিপরীত টিমের ফাইটারের নাম ছিল ব্লাড বাথ। সে অনেক বেশি শক্তিশালী। তো এরপর গুড্ডু এবং ব্লাড বাথের ফাইটের প্রথম রাউন্ড শুরু হয়। প্রথম রাউন্ডে গুড্ডু খুবই সাবধানতার সাথে ফাইট করতে থাকে, কারণ ব্লাড বাথ খুবই শক্তিশালী প্রতিপক্ষ ছিল। এরপর বেশ কিছুক্ষণ তাদের দুজনের ফাইট হওয়ার পর প্রথম রাউন্ডের টাইম শেষ হয়ে যায় এবং ম্যাচটি ড্র হয়। এরপর শুরু হয় দ্বিতীয় রাউন্ড, যেখানে অনেকক্ষণ যাবৎ তুমুল লড়াই করার মাধ্যমে গুড্ডু এই রাউন্ড জিতে যায় এবং গরিব লোকেদের মুখে হাসি ফুটে ওঠে, এই আশায় যে হয়তো তাদের বাজি ধরা টাকা বিফলে যাবে না এবং এবার তাদের পরিস্থিতিরও উন্নতি হবে। কিন্তু এরপর তৃতীয় রাউন্ডের ম্যাচ শুরু হতেই ব্লাড বাথ গুড্ডুকে বেধড়ক মারতে শুরু করে, আর গুড্ডুও চুপচাপ মার খেতে থাকে, যা দেখে গরিবরা আশাহত হয়ে পড়ে। এরপর এক পর্যায়ে গুড্ডু মার খেতে খেতে নিচে পড়ে যায়, আর এটা দেখে জন ভীষণ খুশি হয় এবং গুড্ডুকে প্ল্যান সাকসেসফুল হওয়ার সিগন্যাল দেয়। তখন গুড্ডুও জনকে পাল্টা সিগন্যাল দেয়, কিন্তু গুড্ডুর এমন অবস্থা দেখে সব গরিবেরা মিলে তার জন্য প্রার্থনা করতে শুরু করে। আর এরপর সবাইকে হতবাক করে দিয়ে কিছুক্ষণের মধ্যেই গুড্ডু আবারও উঠে দাঁড়ায় এবং ব্লাড বাথের সাথে ফাইট করতে শুরু করে, যা দেখে এবার জন টেনশনে পড়ে যায় এবং সে কিছুই বুঝতে পারে না যে গুড্ডু আসলে কি করতে চাইছিল। এরপর আরও বেশ কিছুক্ষণ ফাইট হওয়ার পর গুড্ডু ব্লাড বাথকে হারিয়ে দেয় এবং এই ম্যাচ জিতে যায়। তখন গুড্ডু স্টেজে দাঁড়িয়ে নিজেকে গানপাতালা বলে দাবি করে, যা শুনে সব গরিবরা উচ্ছ্বসিত হয়ে গানপাতালা বলে চিৎকার করতে শুরু করে দেয়। সেই সাথে ম্যাচে উপস্থিত থাকা দর্শকেরাও গানপাতালার নাম নিয়ে জয়ধ্বনি দিতে শুরু করে। তখন গুড্ডু বলে সে সেই গানপাতালা যার দাদার স্বপ্ন ধনীরা মাটিতে মিশিয়ে দিয়েছিল, তার মাকে ধনীরা মেরে ফেলেছিল এবং তাকে তার মায়ের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। এমনকি আজ পর্যন্ত সে তার বাবাকেও বাবা বলে ডাকতে পারেনি। আর এখানে আমরা জানতে পারি গুড্ডু অনেক আগেই জেনে গিয়েছিল যে শিবাই তার বাবা। একদিন সে শিবার হাতে মীরার নাম লেখা ট্যাটু দেখতে পেয়েছিল। সেই সাথে সে আলমারিতে তাদের একটি ফ্যামিলি ফটোও খুঁজে পায়, যেখানে গুড্ডুর দাদার সাথে তার মা মীরা এবং তার বাবা শিবা উপস্থিত ছিল। এছাড়াও জেসি সেদিন গুড্ডুকে আরফানের মৃত্যুর কথা বললেও গুড্ডু তাতে কোনো রকম কষ্ট অনুভব করে না, তবে সে এমনটা ইচ্ছা করেই করেছিল যাতে জনের তার উপর কোনো সন্দেহ না হয়। সেই সাথে আমরা দেখি যখন জেসি গুড্ডুকে সত্যিটা বলতে সিলভার সিটিতে এসেছিল, তখনই সে জেসিকে বলে দিয়েছিল যে তার কাছে একটি প্ল্যান আছে এবং সে জানে শিবাই তার বাবা। আর সেদিন যখন ম্যাচ শেষে গুড্ডু জেসির সাথে দেখা করতে গিয়েছিল, তখনই সে জেসিকে বলে যাতে গরিবরা তার নামে বাজি ধরে এবং সেই সাথে সেদিন সে জেসিকে মুক্তও করে দিয়েছিল। আর এই সব করার পেছনে গুড্ডুর একটাই উদ্দেশ্য ছিল, সে সত্যি গরিবদের গানপাত হতে চেয়েছে। আর এখন থেকে গরিব এবং ধনীরা সমান অধিকার পাবে, গরিবরাও পেট ভরে খেতে পারবে এবং তারাও একটি সুন্দর জীবন পাবে, কারণ তাদের গানপাত এসে গিয়েছে। এই কথা শুনে জেসি, শিবা এমনকি সব গরিবেরা ইমোশনাল হয়ে পড়ে। এরপর গুড্ডু বলে এখন জন আর কিছুই করতে পারবে না, কারণ এখন না তার কাছে শারীরিক শক্তি আছে আর না আছে টাকা, কারণ সব টাকা তো আসল অংশীদার অর্থাৎ ওই গরিবদের কাছে চলে গিয়েছে, কারণ তারা গুড্ডুর উপরই বাজি ধরেছিল আর গুড্ডুই জিতেছে, সেই জন্য এখন টাকাও তাদেরই। আর এরপর গুড্ডু জনের আসল বস দালিনীকে ডাকতে শুরু করে। গুড্ডু বলে দালিনী যেন আর লুকিয়ে না থেকে তার সামনে আসে এবং তার সাথে ফাইট করে। আর তখনই অনেক বড় এক সেনাবহর নিয়ে দালিনী গুড্ডুর সামনে এসে উপস্থিত হয়, যে দেখতে পুরোপুরি গুড্ডুর মতো। যাই হোক, তো তখন দালিনী বলতে থাকে গুড্ডু চাইলেও তাকে মারতে পারবে না, কারণ না সে ঘুমায় না তার ক্ষুধা পায়, এমনকি সে ব্যথাও অনুভব করতে পারে না এবং তার কোনো হৃৎপিণ্ডও নেই, অর্থাৎ সে কোনো মানুষ নয়, সে একটা এআই সিস্টেম। কিন্তু এরপরও গুড্ডু দমে যায় না, সে ওই গরিবদের
তাদের ন্যায্য অধিকার দেওয়ার জন্য হলেও যে করেই হোক দালিনীকে হারানোর জন্য চ্যালেঞ্জ করে। আর এই দৃশ্যের মধ্য দিয়েই এই গল্পটি শেষ হয়ে যায়। তো এখানে বেশ কিছু প্রশ্ন থেকেই যায় যে এই দালিনী যদি এআই সিস্টেম হয়ে থাকে তাহলে একে কন্ট্রোল কে করছে? আর এই দালিনী হুবহু দেখতে গুড্ডুর মতোই কি করে হলো? এর পিছনে কে রয়েছে? আর কিভাবেই বা গুড্ডু দালিনীর সাথে লড়াই করবে? এই সব প্রশ্নের উত্তর হয়তো আমরা এর পরবর্তী পার্টেই জানতে পারবো। হ্যাঁ, এই গল্পের পার্ট 2ও রয়েছে, যেটার হিন্ট আমাদের এই গল্পের শেষেই দেয়া হয়েছে। তো এর পার্ট 2 যখনই আসবে আমি সেটা আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাই হোক, তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। এরকমই আরো নতুন নতুন গল্পের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখবেন। ধন্যবাদ।